নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমাদের অনুষ্ঠান আপনারা জানেন, নক্ষত্রের আলো স্টুডিও, এবং সেই অনুষ্ঠান সমস্যার সমাধান। কল্পতরু যে অনুষ্ঠান, মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়ি কল্পতরু অনুষ্ঠান। আমি যখন প্রথম ওই অনুষ্ঠানের সূচনা করি, আমি খুব কাঁদছিলাম, খুব কান্না করছিলাম যে কল্পতরু অনুষ্ঠান দক্ষিণেশ্বর, জয়রামবাটি, মানে কামারপুকুর, কিন্তু এই 51 কালীবাড়িতে আমি কি করে করব, মানে কি করে কল্পতরু অনুষ্ঠানটা করব আমি, মানে আমার তো নলেজ নেই, আমার তো এই বিষয়ে কোনো জ্ঞান নেই। খুব কাঁদছিলাম আমি, মানে এক সপ্তাহ ধরে আমি মাথায় কিছু আসছে না, কি করব। স্বপ্ন পাই আমি ঠাকুরের, শ্রী ঠাকুর রামকৃষ্ণ আসেন, বলে যে কি হয়েছে, কি হয়েছে, আমি তো আছি, আর কিছু নেই, আর মাথায় আমার কিছু নেই। ওই যে কল্পতরু, তিনি নামেই তো রয়েছে, আর কিছু আমার মাথায় নেই। কল্পতরু দিয়ে দিলেন ব্যবস্থা করে। এবার ওই তখন থেকে আজও পর্যন্ত বিশ্বাস করবে না, কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয় না, আমি কিছু করি না। কিভাবে হয়, কি করে হয় জানি না, হাজার হাজার লোক, কোথা থেকে লোক আসে তাও জানি না, মানে কোনো প্রসঙ্গে একটা কথা বলিনি এই কল্পতরুর ব্যাপারেই। যেদিন ঠাকুর কল্পতরু হলেন 1886 সালের 1 জানুয়ারি, সেই দিন তো মানে অনেক ভক্তরা এসছেন। ঠাকুর সেদিন উদ্যানবাটির দোতলা থেকে নেমে নিচতলায় মাঠের মধ্যে গেছেন। তখন সবাই এসে তাকে প্রণাম করছে, গিরিশ ঘোষও প্রণাম করছে। তখন গিরিশ ঘোষকে ঠাকুর বলছেন, হ্যাঁ গিরিশ, তুমি যে আমার নামে এসব বলে বেড়া, মানে অবতার তত্ত্ব নিয়ে, এইগুলো তুমি কোথা থেকে পেলে, এটা তুমি কোথা থেকে বলতে পারছো আমার এই অবতার তত্ত্ব নিয়ে? তখন গিরিশ ঘোষ তিনি নতজানু হয়ে প্রণাম করে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি তো কোন ছাল, তার সম্পর্কে কি বলতে চাও? তা এই যে বিশ্বাস যেটা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই বিশ্বাসই ঠাকুর আপনাকে দিয়ে করিয়ে নিয়েছে কল্পতরু উৎসব। ঠাকুর তো কল্পতরু হয়েই আছেন। অনেকে বলেন যে ঠাকুর শুধু 1 জানুয়ারির জন্য না, তিনি নিত্য কল্পতরু। তা সেই কল্পতরু উৎসব সেখানে যেমন হচ্ছে, আপনার এখানেও হচ্ছে শুনে আমার এত ভালো লাগলো, আমি বলতে পারবো না। আমি চেষ্টা করবো যে পরের বছরগুলো চেষ্টা না আসতে হবে, চেষ্টা না আবার আসতে হবে, গানও করতে হবে। কিন্তু আপনি আচ্ছা আমি বলি, মানে একটু এই মানে এই ঠাকুরের গান একটু 2 লাইন শুনতে চাইছি আপনার মুখে। ঠাকুর কতগুলো গান ভীষণভাবে বিভিন্ন জায়গায় গাইতেন। এখন যে গানটা করব 2 লাইনই শোনাচ্ছি, সেটা ঠাকুর 7 জায়গায় গেয়েছেন, কথামৃতে তার উল্লেখ পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন গানটার গুরুত্ব আছে। গল্পটা একটু বলে নি। জয়গোপাল সেনের বাড়িতে ঠাকুর গেছেন, তখন ঠাকুর তার আগে বক্তব্যের মধ্যে বলেছিলেন ঠাকুরের উপরেই ভরসা করে থাকতে, 2টো হাত ঠাকুরের উপর দিতে। তখন একজন জনৈক ভক্ত বললেন যে, আপনি যে বললেন একটা হাত সংসারে দিতে, একটা হাত ঠাকুরের পায়ে দিতে, তাহলে আমি 2টো হাত কি করে করতে পারবো? বলো, সেটা মনটাকে সেখানে নিয়ে যেতে হবে। এবং সেই সূত্র ধরে ঠাকুর যে গানটা গেয়েছিলেন, সেটারই আমি একটু 2 লাইন শোনাচ্ছি। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, তোমার মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। ও মাই গড, গান এটা মনে মেডিসিন। আমি বলি টাইপ অফ মেডিসিন সিঙ্গিং, মানে এই যে গানটা না, এই যে সিঙ্গিংটা কিন্তু টাইপ অফ মেডিসিন। আমি আপনাদের একটা কথা বলবো, কিছু কিছু সময় মন খারাপ হয়ে যাচ্ছে, কিছু কিছু সময় কষ্ট হচ্ছে, এমন কষ্ট হচ্ছে যে আপনি কিছু পারছেন না। এই যে ঠাকুরের গান, শ্রী ঠাকুর রামকৃষ্ণের গান, বা আপনি যার গান, মানে ঠাকুরের গান আপনি শুনুন না, মায়ের গান শুনুন না। এই ব্যাপারে একটু বলি জয়দেব, ঠাকুর নরেন এলে, মানে বিবেকানন্দ এলে নরেন একটা গান ধর, একদম কোথায় আছেন, কোন জায়গায় আছেন তার কোনো ইয়ে না, গান তার মুখে শুনবেনি। এবং নরেন সেখানে নানান জায়গায় নানান গান গেয়েছে। তিনি যখন শেষ টাইমটা, মানে 1886 সালে 16ই আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে গেলেন ঠাকুর, তার আগে নরেনের কাছে যে গানটা গিয়ে নরেন যে গান শুনিয়েছিলেন, সে তো আমাদের সত্যিকারের এই ঠাকুরকে আমরা সেইভাবে করেই দেখি।
তার দু লাইনটা শোনাই। একদম একদম, আমার তো মানে খুব মানে মানে ভালোই লাগে, মানে মেডিসিন পাই আমি, মানে শক্তি পাই ঠাকুরের গান। প্রভু মে গোলাম মে গোলাম মে গোলাম তেরা, প্রভু মে গোলাম মে গোলাম মে গোলাম তেরা। এই হচ্ছে ঠাকুর, এই গানটা শুনেছেন? মানে আমি গোলাম তোমার, হ্যাঁ, হ্যাঁ? মানে আমি তোমার গোলাম। গোলাম হয়ে আছি। তা এইটা ঠাকুর শুনে তো কিরকম মুগ্ধ হলেন? একদম। তা এই ঠাকুর শুনছেন এটা, সেই মানে তারপর তো ঠাকুর চলেই কিন্তু গেলেন। কিন্তু কিন্তু আমরা হ্যাঁ। আমরা কি সেই ভক্ত, যে ভক্ত আমরা বলি যে ঠাকুর তুমি কেমন আছো, আমি তোমার সেবক, বা আমি তোমার সেবা করছি, বা আমি তোমার সেবা করতে চাই, কিন্তু আমরা এখন কি বলি? আমরা ঠাকুরের কাছে, ঠাকুর আমার খুব কষ্ট, আমাকে এটা ঠিক করে দাও, ঠাকুর আমার জব নেই, আমাকে জব দাও, ঠাকুর আমার টাকা পয়সা নেই, আমাকে টাকা দাও, ঠাকুর। আচ্ছা, কেউ কখনো কোনোদিনও কাউকে মানে তার গুরুকে বলে যে আমি তোমার গোলাম, আমি তোমার সেবা করতে চাইছি, বা আমি তোমার সেবা করছি, বা আমি তোমার সেবা করব, তোমার গোলাম হয়েই থাকতে চাই, তোমার পদপাদ্যেই আমার জীবনটা কাটাতে চাই, বলে কেউ? না না। এখন আমরা দীক্ষা নিয়েও মানে কিছু স্বার্থের জন্য আমরা মানে ঠাকুরের নামও করি যেন আমরা ভালো থাকি, আমার ফ্যামিলি ভালো থাকে, আয় উন্নতি হয়। এক্ষেত্রে ঠাকুরের একটা কথা আছে, ঠাকুরের কথাটা হচ্ছে যে ঠাকুর বলতে হচ্ছে চাইতেও হবে, বা যখন বাচ্চা বলছে যে বললো যে বাচ্চা যদি পেচ্ছাপ পায় তাহলে মানে তাহলে কি করবো, সে নিজের থেকেই ডাকবে তখন তোমাকে যে মা আমি এখন বাথরুমে যাব। আবার খিদে পেলেও মাকে তেমনি বলবে, তো তেমনি চাইতে তো হবে মায়ের কাছে বা ঠাকুরের কাছে। আবার অনেকে আছে স্বার্থ সিদ্ধি করার জন্য চায়, কেউ ভালো কাজের জন্য চায়, আবার কেউ স্বার্থ সিদ্ধির জন্য চায়, সেই ফারাকটা একটু দেখে নিতে হবে। একটা কথা কি, আমি আজকে একটা জিনিস জানতে পারলাম যে তোমাকে চাইতে হবে কোনটা। আমার বাথরুম পেয়েছে, আমি বাথরুম করতে যাব, আমাকে নিয়ে যাও, এটা আমার জরুরি, আমাকে এটা আমার এটা মানে দরকার, আমার এটা দরকার, এটা না হলে হবে না। কিন্তু আমার এখন আমার একটা সাইকেল চাই, আমার একটা বাইক চাই, এখন যদি সেই ছোট্ট ছেলেটি সে যদি অন্যায় আবদার করে, সেটা তার বাবা মা কি করে দেবে? সেরকম ঠাকুরেরও মানে আমরা সবসময় এমন কিছু চেয়ে ফেলি, মা আমি তোমার পুজো করছি, তুমি তো আমায় কিছু, মানে আমাকেই বলে, অনেকে এসে বলে আমি না ঠাকুরকে আর পছন্দ করি না, ঠাকুরকে আর ভালোবাসি না। কেন? ঠাকুর তোমায় কি অন্যায় করলো? বলে এত পুজো করি, এত নিষ্ঠা ভরে, কেন আমার এত দুঃখ, কেন আমার এত জ্বালা, কেন আমাকে কিছু দেয় না, কেন আমি এত গরিব, আমার পাশের বাড়ির লোকটা অনেক টাকার মালিক, কিন্তু আমি এটা পারছি না কেন, আমি এত কষ্ট করে, ঠাকুর কি আমার দিকে তাকাচ্ছে না? স্বার্থের ব্যাপার। আমি না এই জায়গাটায় না আমার ওই সুদামার কথা মনে পড়ে যায় এখানে। কৃষ্ণের কিন্তু সব থেকে বড় সখা, মানে একদম মানে বাল্যবন্ধু, কৃষ্ণর কাছে হাত পেতে চায়নি কিছু। একটা বিশ্বকর্মা না দিতে চেয়েছিল যে কৃষ্ণ মানে ওই সুদামার বাড়িটাকে রাজবাড়ি বানিয়ে দিতে, মানে ওনার বাড়িটা জন্য একদম ভালো বাড়ি হয়। তখন সেই সুদামা না বলল, মানে সুদামার স্ত্রী, সেও একটা অন্য লেভেল, সে বলল যে শুধু আমার বাড়িটা ভালো করলে যে আমার আশেপাশে যে বাড়িগুলি আছে তারা তো জীর্ণ হয়, তারা তো খারাপ ভাববে, তারা তো খারাপ থাকবে, তা আমি একা ভালো থাকলে হবে? আমি একা ভালো থাকবো সেটা নয়, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। যদি সবাইকে ভালো রাখতে পারো তাহলে তুমি আমারটাকে ঠিক করো। এই যে আমি আজকে জ্যোতিষ আলোচনা বা এই আধ্যাত্মিক আলোচনা এগুলি কেন আপনাদেরকে একটা জিনিস জানানোর জন্য বলি, যে প্রতিটা ঘরে একটু আধ্যাত্মিক কালচার, একটু আধ্যাত্মিক আলোচনা, সনাতনী তো আমরা ধর্ম, আজকে এই যে ধর্ম, আমাদের ধর্মে কি আছে এই মাহাত্ম্য যদি একটু বুঝে যায় কেউ, তাহলে সে মানে অনেক কিছু পেয়ে গেছে। আজকে আমি একটা মানে একজন ব্যক্তি আমার কাছে আসে, সে আইটির বড় একজন কর্মরত, মানে একটা জায়গায় রয়েছে কর্মরত মানুষ, আইটির একজন বড় পদে আছে। সে তার পার মান্থ 7-8 লাখ তার আর্নিং, 7 থেকে 8 লাখ টাকা তার রোজগার আছে পার মান্থ। এবং সেই ব্যক্তি ঘরে তার ছেলে নেশায় আসক্ত, কি অবস্থা, তার স্ত্রী বউ তারই বাড়ির
ড্রাইভারের সাথে সম্পর্ক। সেই ব্যক্তির আমি জাস্ট এগুলি বলার জন্য, অর্থটাই তো অনর্থ হয়ে গেল। সেই রোজগার করতে কোনো লাভই হলো সেই না। ব্যক্তির ছেলেটি নেশায় এতটা আসক্ত যে রিহাবে রেখেছে, রিহাব থেকে পাঠিয়ে দিয়েছে, এই ছেলেকে আমরা রাখতে পারবো না। একদম ওই ব্যক্তির ছেলেটি চারবার সুইসাইড করতে গেছে। সেই কথা বলি কি জানেন তো জয়ন্তবাবু, এই ক্ষেত্রে অভিভাবকের একটা বড় ভূমিকা আছে। আজকের ওই যে বাবা 7-8 লাখ টাকা রোজগার করছেন, তিনি রোজগারের পেছনেই ছুটেছেন, সংসারের দিকে তাকাননি। আজকের আমি যে ছোটবেলায় অত ছবিতে কাজ করেছি, বাবা কিন্তু স্ত্রী ছবির পর আমাকে ছবির জগৎ থেকে সরিয়ে নিলেন। উত্তমবাবুর ছেলে হয়েছে স্ত্রী ছবিতে, সেই ছোটবেলায় সরিয়ে নিলেন। তারপরে আমি বিএ পাশ করলাম, অনার্স গ্র্যাজুয়েট হলাম, এমএ পাশ করলাম, পিএইচডি করলাম, তারপরে চাকরিতে ঢুকলাম, মানে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে মনীন্দ্রচন্দ্র কলেজের বাংলার হেড হলাম। চাকরি করতে গিয়ে দেখলাম যে আমার কিছু অবসর আছে অন্য জায়গাতে কাজ করার। না, এই কথাটা কেন বললাম, যে বাবা সময় মতো আমাকে সরিয়ে নিয়েছিলেন, ছবির জগতে আর রাখেননি, আর গাইড ঠিকমতো করেছিলেন বলেই আমার কিন্তু অন্যদিকে যাওয়ার কোনো ব্যাপার হয়নি। এবার 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 বলি, ওই যে ব্যক্তিটি বাবা, ওই বাবা হঠাৎ করে চাকরি চলে যায়, 7-8 লাখ টাকা রোজগার করে, বউয়ের এই অবস্থা, এবার কত লোনের মধ্যে সে জর্জরিত লোন। এবার ওই সময় কোনোভাবে কোনো না ভাবে আমার কাছে আসে। আচ্ছা। এবং আমার কাছে আসে, এবার আমি ওনার ছক, ওনার হাত, বহু লোকের ছক থাকে না, যাদের ছক কুণ্ডলিনী বা কুণ্ডলি, যার কুষ্টি, যার কুষ্টি ঠিকুজি ছক যদি না থাকে, তার জন্য আমি আছি। কারণ আমার হাত পাম রিডটা একটু আলাদা লেভেলের, এবং পাম রিড, ফেস রিডটা, হাতের লেখা, গ্রাফোলজি, এই যে সমস্ত কিছু বিচার করে যে একটা বিচার দিই, যাদের ধরুন কুষ্টি নেই, ছক নেই, দরকার নেই, তাদের হাতই সব। এবার এই বিচার করার পরে যখন আমি তাকে গাইড করলাম এবং তাকে বললাম যে তুমি এই 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 পথগুলি অবলম্বন করো, আমি তোমাকে কালকেই রাজা বানাতে পারবো না, তোমাকে আমি গাইড করে দিলাম, তোমার সন্তানের এই এই এই, এবং ব্যক্তিটি আরো কিছু ম্যানেজ করে উনি বলল যে দেখো, একটা কাজ করতে তো অনেক খরচা পড়ে, মানে বহু কিছু লাগে, আমি বলবো না যে আমার এখন কিছু নেই বলে তুমি এটা করে দাও, আমি তোমাকে কিছু দিচ্ছি, তুমি আমাদের বাঁচাও, যে করে হোক বাঁচাও। আমি বললাম তুমি কি দিতে পারবে এখন আমাকে, তোমার যা আমি নেব, আমি নিশ্চয়ই নেব, আমি নেব এবং ঠিকও করব। এবং ওই ব্যক্তিটাকে ঠিক করে আজকে ওই মানে ব্যক্তিটা আধ্যাত্মিক জগতের একটা জায়গায় আছে, এবং উনি আইটি সেক্টরের কাজটা ছেড়ে দেয়, নিজস্ব একটা বিজনেস করে, ছেলে এখন ওই বিজনেসের হর্তাকর্তা। এখন ওইখানে আমার ছবি লাগানো রয়েছে ওই বিজনেসের জায়গায়। আমি তাই বলি যে মানুষের বিশ্বাসটাকে অর্জন করতে হয়। আজকে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সেই জায়গা থেকে এমন এমন পার্সন, এমন এমন ব্যক্তিত্ব যারা আমার কাছে আসে বা আমাকে ভালোবাসে, তাদের একটাই বলবো কথা, যে একটু আধ্যাত্মিকের পথে আপনারা চলুন, একটু ঠাকুরের নাম, ঠাকুরের গান। এই ব্যক্তিটি দেখুন না, এনার পারিবারিক নিশ্চয়ই গ্রহ, আচ্ছা আপনাকে বলি, আপনি গ্রহ নক্ষত্র কতটা মানেন? আমি মানি তো, এগুলোকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে আপনার কি জীবনে এমন একটা সময় এসেছে যে এই সময়টা খুব খারাপ সময়, এই সময় আমি একটু ঠাকুরের নাম করি, বা এই সব? আপনি তো সবসময় নাম করেন, ওটা বাদ দিন, আমি একটু থাকে তো এরকম চড়াই উতরাই, যে কোনো মানুষের জীবনেই থাকে। ভয়ঙ্কর কিছু ঘটেনি, কিন্তু এরকম চড়াই উতরাই হয়েছে, কিন্তু আমি কাটিয়ে উঠতে পেরেছি। এই যে কাটিয়ে উঠতে অনেকে পারে না, এখানেই কিন্তু আপনি একটু আগে বললেন না, বিশ্বাসটা, এই যে এর উপর বিশ্বাস করে বসে আছি, তিনি আমার বাড়িতে অধিষ্ঠিত হয়ে আছেন। আজকে না 72 সালে আমার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের, এবং বেলুড় মঠের মানে কত বিখ্যাত সন্ন্যাসীর পায়ের ধুলো পড়েছে আমার বাড়িতে বলতে পারবো। হ্যাঁ, তো সেই ঠাকুরকে ধরে থাকতেন যে তুমি আমাকে, এইবারে মহাভারতের একটা গল্পের মধ্যে যাই, মহাভারতে কুন্তী লাস্ট যখন শেষ পর্ব চলছে, শ্রীকৃষ্ণকে বললেন একটা কথা, যে তুমি আমাকে দুঃখের মধ্যে রেখো। শ্রীকৃষ্ণ বললেন লোকে তো চায় সুখের মধ্যে থাকতে, বলে সুখের মধ্যে থাকলে তো আমি তোমাকে ভুলে যাবো, তুমি আমাকে দুঃখের মধ্যে রাখো, তাহলেই আমি তোমাকে নিত্য স্মরণ করতে পারবো। তো ঠাকুর এরকম আমাকে ফেলেছেন, হয়তো একটা বিভাগীয় প্রধান চালাতে হলে না অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। একদম একদম। এবং আমি এমন কয়েকজনকে পেয়েছি, সেগুলো আমি এর মধ্যে যেতে চাইছি না, যে আমার খুব বিরক্ত লাগতো যে এরকম মিথ্যাচারিতা করে কি করে মানুষে।
কিন্তু আমি ওইগুলো ঠাকুরের ভরসা করে করে সেই কাজগুলোকে উতরে এসেছি। এরকম হয়েছে জীবনে, হবেই তো, এটা চড়াই উতরাই নিয়েই তো জীবন। আমি 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 দর্শক বন্ধু সবাইকে একটা কথা বলবো যে আমাদের জীবনে চড়াই উতরাই থাকবেই, আপ এন্ড ডাউন থাকবে। আমি সিঁড়ি দিয়ে উঠবো, আমি সিঁড়ি দিয়ে নামবো না তা কখনো হয়? আমাকে সিঁড়ি দিয়ে তো উঠতে হবে, আমাকে তো নামতে হবে, ওই ওঠা নামাটা থাকতে হবে এবং উঠলে নামতে হবে এবং নামলে উঠতে হবে। এবং এই যে ওঠা নামার সময় যে বাধাগুলি আসে, এই বাধাগুলি কাটার জন্য কিন্তু একজনের দরকার তোমাদের। তার জন্য আমরা আছি, অসুবিধা নেই, সমস্যা থাকবে তার সমাধানও আছে। আর একটা কথা বলবো, আমাদের কিন্তু ওনার কাছে, ওনাকে পেয়েছি আজকে ছাড়বো না, অনেক প্রশ্ন আছে, অনেক উত্তর আছে। তার আগে বলবো, আচ্ছা আপনার তো আমি মানে উত্তম কুমার প্রসঙ্গটা হচ্ছিল, হ্যাঁ, আপনার আমি অনেক কিছু অভিনয় যে দেখেছি তা নয়, কেন আপনি যখন অভিনয় করতেন বা আপনি যখন অভিনয় জগতে ছিলেন, এখনো আছেন, কিন্তু আপনি যখন যে সময় ছিলেন সে সময় আমার বাবা আমার মা আপনাকে দেখতো, আপনারই কিন্তু আমার বাবা বলে আরে এই ব্যক্তি, এনাকে তো চিনি, ইনি তো একটা ওই মস্তানি না একটা মানে ওই কথা বলবো না, এই ব্যক্তি তো একটা পাঠ করেছিল, ফেমাস হয়েছিল, মা বলেছিল। মানে আসলে ভালো চরিত্র করতে হবে, খল চরিত্র করতে হবে। উত্তম কুমারকে আপনি বাঘবন্দি খেলায় দেখেননি কিরকম বদমাশের রোলটা করলেন? বা স্ত্রী ছবিতেও যে তিনি হয়েছেন জমিদার মাধব দত্ত, তিনি সন্তান হচ্ছে খবর পেলেন, বলে মারলে আও, মানে মদ নিয়ে এসো। তা এইরকম হচ্ছে ক্যারেক্টার। তা সেই মানুষটা অভিনেতাকে নানা রকম রোল করতে হবে। এই ক্ষেত্রে আমি রঞ্জিত মল্লিককেই শুধু দেখেছি যে উনি সাধারণত নেগেটিভ রোল করেননি, একেবারেই না, মানে উনি এড়িয়েই যান। কিন্তু অভিনেতাকে সব রকম রোল করতে হবে। আমাকে অঞ্জন চৌধুরী, যিনি আমাকে বড়বেলা আবার ফিরিয়ে নিয়ে এলেন, বিখ্যাত পরিচালক, তিনি আমাকে বললেন যে শঙ্কর, তোকে দিয়ে আমি যখন কমেডিও করাতে পারি, তোকে দিয়ে আমি এরকম খল চরিত্র করাতে, আমি করাম, আমি করবো, আমি তো করবার জন্য রেডি হয়ে আছি। তখন জীবন নিয়ে খেলাতে উনি আমাকে একটা রোল দিলেন। জীবন নিয়ে খেলায় হচ্ছে আজকাল এই যে ডাক্তার, নার্সিংহোম নিয়ে যেসব দেখছেন চারপাশে, দুর্নীতি চারপাশে, সেইরকম একটা নার্সিংহোম নিয়ে গল্প। যে নার্সিংহোমের মালিক হচ্ছে হারাধন বন্দ্যোপাধ্যায়। আর আমি তার ওই পুরো নার্সিংহোমটা চালাই, এবং চালানো মানে সব দুর্নীতি কাজই করে থাকি। কোনো ভদ্রলোকের কাজ। রুগী মারা গেল, বললো এখন জানিও না, আগে সব ওষুধপত্রগুলো ফ্রিজে ঢোকাও, তারপরে জানাও যে রুগী মারা গেছে, বিলটা একটু বেশি করে করি। এইরকম রোল করেছিলাম এবং করে খুব মজাও পেয়েছিলাম। মানে লোকে মানে প্রশংসা করেছে, তখন বুঝলাম যে খল চরিত্র করে লোকের মনে দাগ কেটেছি। বাঙালি বাবু ছবিতে একটা অদ্ভুত রোল পেলাম, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, অভিষেক, এরা সবাই ছিল। সেইখানে হচ্ছে একটা কর্পোরেশনের ব্যাপার ছিল। সেই কর্পোরেশনের মেইনই হচ্ছে যে একটা বস্তিতে জল যাচ্ছে না, তারা সব মিঠুনটা সব নালিশ করতে এসছে, আর জল ডিপার্টমেন্ট দেখাশোনা করা হচ্ছে আমি, সেই রোলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভালো 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 রোলে আপনি। সেইখানে ওই জানতে চাইলো যে জলের ব্যাপারটা কি, আমি যে এইদিকে আসুন, ওদের বললাম এইদিকে আসুন। তখন টেবিল থেকে একটা 500 টাকার নোট বার করে দেখালাম যে এইটা হলে 1 ঘন্টার মধ্যেই জল চলে আসবে। 1 ঘন্টার মধ্যে 500 টাকা হলে 1 ঘন্টা। তারপরে রাখলাম, তারপরে নিয়ে বললাম 100 টাকা। এইটা হলে 7 দিনের মধ্যে, মানে একটু লেট হবে, হ্যাঁ একটু 7 দিনের মধ্যে, কম টাকা। তারপরে বার করলো 50 টাকা বার করলাম, আর এটা হলে 15 দিনের মধ্যে। তখন মিঠুনার আমাকে বললো যে যদি এটা না দিই, মানে এইগুলো, তাহলে কল থাকবে, জল থাকবে না। ও মাই গড, কি যে হাততালি পড়তে হবে। তো এটা হলো এমন একটা জায়গা, এই জায়গাটা একটাই জিনিস আমরা জানি যে দুর্নীতি বা খারাপ সব কিছু থাকবে, এর মধ্যে থেকে তোমাকে ভালো জিনিসটা বেছে নিতে হবে। দেখো আমাদের একটা শখ করে আমরা গাছ লাগাই তো, এবার সেই গাছটা বড় হয় এবং সেই গাছটায় আম হয় এবং সেই গাছটা আবার ঝড় এসে ঝড়ে ভেঙে আবার আম ফেলেও দেয়, গাছটাও কিন্তু মানে ফেলে দেয়। তার মানে আমরা ওই ঝড়ের ভয়ে আমরা গাছ লাগাবো না, সেটা ভাবলে তো ভুল। যে দুর্নীতি হচ্ছে তাহলে আমরা এই কাজটা করবো, তা নয়। আমাদের কাজটা করতে হবে এবং আমাদের দুর্নীতির সাথে লড়াই করতে হবে বা সেখান থেকে সরে আসতে হবে।
আমরা খারাপ জায়গাটায় কেন যাচ্ছি, খারাপ জায়গাটায় না গিয়ে আমরা ভালো জায়গা থেকে যাবো এবং খারাপ জায়গাটা যাতে না হয় সেই ব্যবস্থাটা আমরা নেব, কিন্তু ওই ভয়ে আমরা পিছনে সরে আসবো তা নয়। তাই আমি সবাইকে একটা কথা বলি, অনেকেই বলে যে এই লোকটা খারাপ চরিত্র করে, এই লোকটা বাজে চরিত্র করে, তা নয়। অনেক ব্যক্তিত্বের সাথে আমার আলাপ আছে যারা মানে খুবই বাজে অভিনয় করতো, মানে বাজে অভিনয় করে, খলের পাঠ করে, ওটা ওদের পার্ট, কিন্তু ব্যক্তিত্ব বা ওনরা রিয়েল লাইফে অসাধারণ। মানে এই যে এই ব্যক্তি বম্বের প্রাণ, যে প্রাণ তো অধিক মানে 12 আনা ছবিতেই কাজ করেছে, 75% নায়িকার কাপড় ধরে টানাতে তার একটা রোলের মধ্যে একদম একদম তার মতো ভালো মানুষ হয় না। তো সেরকমই সবাই যে খারাপ হয় তা নেই। যে আমার পাশে যিনি আছে ইনি একজন অধ্যাপক, তো ইনি শিক্ষা দেয়, শিক্ষা দান করে, শিক্ষা বিস্তার করে, তো সেই ব্যক্তিটি খারাপ নয়, কিন্তু এটা একটা অভিনয়। মানে যাদের এরকম ভুল ভাবনা, এটা অভিনয়, আমি যে অভিনয় আমাকে মানে মানাচ্ছে, যে অভিনয়ের সাথে আমাকে খাপ খাচ্ছে, সেই অভিনয়টা আমি করছি, এবং সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালোটাই বলি, ফিরে যখন আবার এলাম ছোট বউ ছবিতে, তখন যে রোলটা করলাম, যে ছোট বউয়ের নন্দাই, ননদটা হচ্ছে ভীষণ বজ্জাত, যে রোলটা করেছিলেন রত্না ঘোষাল, আর আমি তার স্বামী হয়েছিলাম। বজ্জাত ননদ, কিন্তু স্বামীটা ভালো। এই যে লোকে ক্যাচ করে নিল আমাকে, যে একটা ভালো আর্টিস্টকে আবার পাওয়া গেল ফিরে। এই যে ছোট বউ যেমন ক্লিক করে গেল, যেখানে যাই, বিদেশে গিয়েও ছোট বউর বলে আপনি ছোট বউর জামাই হয়েছিলেন না। বাবা, লোকের এত মনেও থাকে, এত মনে আছে। এই তো আমাদের কাছে যিনি এসেছিলেন ছোট বউয়ের যে দেবিকা যিনি ছিলেন, মানে মানে ছোট বউ, সত্যি কথা বলতে দেবিকা দিয়ে এসেছিল, আগে কেন বললে না? আমি তো আমার একটা ঠাকুমা পাশে, মানে আমার পাশের বাড়িতে থাকে ঠাকুমা, উনি জয়দেব তুমি আমাকে আগে বললে না, আমি ওনাকে কত ভালো লাগে, আমি একটু জড়িয়ে ধরতাম ওনাকে গিয়ে, আমার কত মিষ্টি সুইট মানে পার্সেন্টটা। কিসব সংলাপ রেখেছিল এই অঞ্জনদা ওর জন্য, চোখা চোখা সংলাপ, এক একটা ডায়ালগ পড়ছে, ফল হাততালিতে ফেটে পড়ে যাচ্ছে। এবং আর তখনকার সময় কিন্তু ওনার এইটাও ছিল, মানে অভিনয়ের দক্ষতা, আর এই অভিনয় এটা গড গিফটেড, এটা গড গিফটেড। আর আমাকে বলে তুমি তোমার কাছে তুমি নিয়েও মানে আসো, বা তোমার কাছে আসো সেই সমস্ত ব্যক্তিত্ব, যেই সমস্ত ব্যক্তিত্বগুলি কিন্তু মানে সেই লেভেল, সেই মাপের, তুখর, তাদের কিন্তু বলে না স্বর্ণযুগের অভিনেত্রা, মানে অভিনেত্রী, অভিনেতা, সেই স্বর্ণযুগের। স্বর্ণযুগটা এখন কোথায়? এখন কোথায় আছে স্বর্ণযুগ? স্বর্ণযুগ তো চলে গেছে, এখন কি যুগ পড়ছে এটা? আমরা মজার ঘটনা, আমরা দেখো যুগ স্বর্ণযুগ বলি আমরা না, কাদের জন্য বলি? এই যে তাবর যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, কাহিনীকার, সুরকার, গায়ক, গায়িকা, কাকে ছেড়ে কাকে বলবো? এই যে আজকে আমরা একটা মানে বই দেখতে যাই 1 ঘন্টা 1.5 ঘন্টা, না আগে 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা আমরা কাটিয়ে দিতাম, এখন আমাদের ধৈর্য আছে? আর এই সূত্রে একটা ঘটনার কথা বলি। অরুন্ধতী দেবী তখন ছবি করছেন, তার শেষ পরিচালনার ছবিটা দীপার প্রেম ছবিটা। তখনকার দিনে 74 সালের কথা, 84 সালের কথা বলছি, তখনকার দিনে 1 ঘন্টা 40 মিনিটের ছবি ছিল। প্রডিউসার হচ্ছে আর.ডি. বানসালের ছেলে কমল বানসাল। ফাইনাল প্রজেকশন দেখা হয়ে গেল, তখন অরুন্ধতীকে উনি বললেন যে ম্যাডাম, এই এত কম সময়ের জন্য তো লোকে দর্শক আসবে না, আপনি গল্পটাকে একটু বাড়ান। বলে এই গল্প তো আর বাড়বে না, বললো না বাড়ে। এরকম তখন ওদের মধ্যে টাসল শুরু হয়ে গেল কমল বানসালের সঙ্গে অরুন্ধতী দেবীর। তারপরে যখন এরকম মামলা মোকদ্দমার জায়গায় চলে যাচ্ছে, তখন অরুন্ধতী বলল আপনারা যা খুশি করুন, পরিচালক হিসেবে আমার নামটা রাখবেন না। তখন কি করা হলো, আর.ডি. বানসালদের ঘরে তো প্রচুর হিট ছবি, সেই অতল জলের আহ্বান, বিভাস, ওগবধূ সুন্দরী, এইসব বিভিন্ন ছবি থেকে গান নিয়ে একটা চিত্রহার তৈরি করা হলো। 1 ঘন্টা 40 মিনিটের ছবির সঙ্গে 8 ঘন্টার চিত্রহার যুক্ত করা হলো দীপার প্রেম রিলিজের সময়। সেইভাবে ছবিটি রিলিজ হলো। এখন যদি আমি 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ছবি করছি, দর্শক দেখবে না। এখন লোকের টাইমই হয়ে গেছে 1 ঘন্টা 40, 1 ঘন্টা 50, এর মধ্যে ছবি শেষ করতে হবে, তার মধ্যে দেখে তারা বেরিয়ে আসবে। তাও মন দিয়ে দেখছে কেন তার ঠিক নেই, হলে বসে মোবাইল দেখছে, কথা বলছে, এসব হচ্ছে। তাহলে কি সিনেমা দেখাটা হলো বলুন? কোনো সিনেমা দেখা হলো? দর্শক বন্ধু, আমরা একটা কথা বলি যে
আগে আগে যা হতো এখন যা হচ্ছে, কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় ঢুকিয়ে নিন যে ওই আগের জিনিসগুলি কিন্তু ফিরে আসবে, সেটা এখন হোক বা কিছুদিন পরে হোক, আর কিন্তু কিছু নেই। দেখুন না, আজকে আমরা 3 ঘন্টার ফিল্ম দেখি না, কিন্তু কি ফিল্ম দেখি আমরা আমরা দেখি 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু ওই 3 ঘন্টার জায়গায় আমরা 6 ঘন্টাও দেখি। সেটা কোথায় দেখি? ওটা পার্টে 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 পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ওটিটি, তাই না? সব কিন্তু একটু ঘুচিয়ে আসছে, কিন্তু আসবে। ওই আগের যে স্বর্ণযুগের যে অভিনেতা অভিনেত্রীগুলি ছিল, পরিচালক ছিল, আমি বলি তাদেরকে নিয়ে আমি জয়দেব শাস্ত্রী ফিরিয়ে একটা নতুন ফিল্মের সূচনা করব 2026-এ। আপনারা দেখবেন যে অভিনেত্রী বা অভিনেতা কি ছিল আগেকার দিনের বা আগের মানুষগুলি, আর এই মানুষের কাছে শেখার আছে, এই মানুষগুলির কাছ দিয়ে অভিনয়টা কি সেটা জানার আছে, শেখার আছে। এবং এখানে অভিনয় শিখতে গেলে কি করতে হয়? অভিনয় শিখতে গেলে সবার প্রথম থিয়েটার, তাই নয় কি? সবার প্রথম নাটক। বিখ্যাত আর্টিস্ট তো স্টেজ থেকে এসছে। থিয়েটার সাবিত্রীকে তো বলাই হতো স্টার লক্ষ্মী। স্টারের সব হিট নাটকেরই নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। কোথায় এখন সেইগুলি থিয়েটার আর কি আছে? না, দেখা যায় না, থিয়েটার তো বন্ধ হয়ে গেছে। বন্ধ এখন। আমাদের মানে আমার ছোটবেলার কথা বলছি বা আমার যুবককালের কথাও বলছি, স্টার থিয়েটার, যেটা এখন সিনেমা হল হয়ে গেছে, যাই হোক, স্টার থিয়েটার, বিশ্বরূপা থিয়েটার, রংমহল থিয়েটার, সার্কারিনা, রঙ্গনা, বিজন থিয়েটার, এইদিকে মিনারভাটা এখন এমনি ভাড়া দেওয়া হয় কিন্তু নাটক হয় না, কাশী বিশ্বনাথ, সবগুলো স্টেজে রম করে নাটক চলতো। কারা কারা না পাঠ করেছে। উত্তম কুমার একবার স্টেজ করেছেন স্টার থিয়েটারে, শ্যামলী নাটকে, উত্তম সাবিত্রী নায়ক নায়িকা। সৌমিত্র প্রথম যে স্টেজ করতে এলেন স্টার থিয়েটারে, তাপসী নাটকে। শুভেন্দু প্রথম স্টেজ করতে এলেন শর্মিলা নাটকে। তা এইগুলো এরা তো স্টেজ থেকে এসছে। তা স্টেজের একটা বিরাট আছে, কারণ আপনি দর্শকের অনুভূতিটা টের পাচ্ছেন, কে হাসছে, কে কাঁদছে। জহরার কিরকম অনেক সিনে দেখেছি, বা ভানু বন্দ্যোপাধ্যায়কেও, স্টেজের কথা বলছি, যখন প্রচণ্ড লোকে হাসছে মজার সিনে, তখন ডায়ালগ বন্ধ রেখেছেন, দর্শকের হাসি থামলো, তারপর তারা ডায়ালগ দিচ্ছে। এগুলো তো স্মৃতিপটে এমনভাবে রয়েছে। ভানুর জয়মা কালী বোর্ডিং, যে একবার দেখেছে সে কোনোদিন বলতে পারবে না। ভানু ব্যানার্জির ফার্স্ট ডায়লগে ছিল, মিথ্যা কথা কইতে পারুম না, মিথ্যা কথা কইতে পারুম না। এদিকে যা বলছে সবই মিথ্যা কথা, এই তো মিথ্যা কথা বলে যাচ্ছেন, কিন্তু ওই যে মজাটাই তো আলাদা। এই লোকে হেসে হেসে মরে যাচ্ছে যে বাবা এখন যা মিথ্যা কথা বলবে, এদিকে বললো মিথ্যা কথা কইতে পারবো না। জয়মা কালী বোর্ডিং রঙ্গনাথ থিয়েটারে কতদিন ধরে চলেছে। রংমহল থিয়েটারে জহরার যখন নাটক চলতো, তখন টিকিট কাউন্টারের মাথায় লেখা থাকতো যে যিনি হলে না এসে থাকতে পারবেন তাকে পুরস্কার দেয়া হবে। সেই পুরস্কার কেউ পায়নি, কারণ যার জহরায় করে যাচ্ছেন স্টেজে, ওর লোকে বসে থাকতে পারবে না, বসেই থাকতে পারবে না। তা এইরকম হচ্ছে, আমরা স্টেজ দেখেছি। কোথায় আজকের নাটক, কোথায় আজকের থিয়েটার? আজকে 3 মাস অভিনয় করলে সে বড় অভিনেতা হতে চায়, বড় অভিনেত্রী হতে চায়। তো সেই 3 মাস 6 মাস শিখে অভিনেত্রী কদিনের অভিনেতা। নাটক, থিয়েটার, এটা একটা আলাদা লেভেল শিক্ষা। এই অভিনয়, ক্যামেরা ফেসিং, ক্যামেরার সামনে গিয়ে কথা বলা, কোন ফেজে তোমার হাসিটা কখন হবে, কোন কথার তের টোন হবে, কোন কথা একটু আপার, যেমন সারে গামা, সা রে গা মা, এই যে সা রে, এই যে কখন তোমার আপ ডাউনটা হবে, এই ভোকাল, এই জিনিসগুলি কিন্তু সব শেখার বিষয়। যেমন আমরা গান করতে গেলে সারেগামাটা শিখতে হয়, তেমনি অভিনয় করতে গেলেও কিন্তু এরকম অভিনয়েরও সারেগামা আছে। তো সেই জায়গা থেকে সবাইকে বলবো, যদি অভিনয় শিখতে হয় তাহলে একজন অভিজ্ঞ যে থিয়েটারে পারদর্শী, তার কাছে কিন্তু গিয়ে শিখতে পারো। ওই অভিনয় আমি 2 মাসে শিখে একটা জায়গায় পৌঁছে যাবো, আমার জীবনে কিছু হলো না। আমি চেষ্টা করেছিলাম অনেক কিছু, আমি অনেক অভিনয় শিখেছি, ওতে কোনো লাভ নেই। ওটা হলো কি লোক দেখানো। তাই আমি বলবো যে আরও অনেক আলোচনা থাকবে, আরও গ্রহ নক্ষত্রের খেলা এই নিয়ে আলোচনা থাকবে। আমার এই ব্যক্তির সাথে কেমন সম্পর্ক, কি করে আলাপ হলো, কি করে এই ব্যক্তি একজন সেই মাস্টার শঙ্কর থেকে ডক্টর শঙ্কর হলো, এগুলি নিয়ে আরও অনেক আলোচনা থাকবে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকো, সবাই ভালো থাকো, আনন্দ করো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।